শুধু নির্বাচনের জন্য নয়, সর্বদা উত্তর রয়েছে দিকে শিক্ষকদের আন্দোলন অপোজিটে মার্চ ফর ইউনিট অ্যান্ড জাস্টিস, অর্থাৎ ছাত্রদের আন্দোলন দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন শাহবাগ থেকে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের আহতদের স্বজনদের এবং তাদের চিকিৎসা সবকিছু দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্বরচিত বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নাগরিক অধিকারের দাবিতে জুলাই গণঅভ্যুত্থান মার্চ ফর জাস্টিস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে শাহবাগ থেকে। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমরা একটা নীতিভিত্তিক দেশ চাই, আমরা কোন নেতা ভিত্তিক দেশ চাই না। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। অবশেষে আমরা সকলে বর্তমানে যারা আহত অবস্থায় আছে, যারা হাসপাতালের বিছানায় এখনো মৃত্যুর সাঞ্জে পার হচ্ছে, তাদেরকে অতি দ্রুত সময় সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের রক্তের বন্যায় কুত্তা লীগের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় চলছে লড়াই, চলবে, চলছে লড়াই, চলবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদে, গোলামি না আজাদে, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। সংগ্রামী সহযোদ্ধাগণ যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের ডান পাশে যারা আছি তারা একটু সামনে চলে যাই। ডান পাশে আমরা যারা আছি তারা সবাই সামনে চলে যাই। আমাদের এখানে জায়গা সংকট, আমরা একটু পিছনের দিকে গিয়ে দাঁড়াই। আমাদের মিরপুরের বাসিন্দারা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ, বিউবিটি সহ আরও যেই শিক্ষার্থীরা আসছি, আমরা পিছনের চেয়ারগুলো খালি আছে, যদি একটু পিছনে বসি তাহলে সুন্দর দেখায়। আমরা পিছনে যাই। আমাদের এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসিফুল্লাহ ইউনিভার্সিটির আমাদের আরেকজন সহযোদ্ধা আরপিএস আবদিন। আসসালামু আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, সাংবাদিক কর্মী, সাধারণ জনতা যারা আমাদের এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আমরা একটি আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছি। এই সংগ্রাম করতে আমাদের সহস্র ভাই বোন বুলেটের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আমরা আজকে জুলাই প্রক্লেমেশনের নামে যে প্রহসন দেখতে পাচ্ছি, সেই প্রহসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্র আপনাদেরকে ঠেকাচ্ছে, কোন জায়গা থেকে আপনাদেরকে সেই অশুভ শক্তি ইঙ্গিত দিচ্ছে, আমরা সেই
বারবার সেটা দেখিয়েছে। বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আমার ভাষা আমরা রক্ত দিয়ে এনেছি, আমাদের স্বাধীনতা আমরা রক্ত দিয়ে এনেছি, আমাদের এই বিপ্লব আমরা রক্ত দিয়ে এনেছি, আমরা রক্ত দিতে জানি, রক্ত দিতে আমরা শিখেছি। আমরা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার জাতি নই, আমরা গর্বিত জাতি। সেই জায়গায় বলতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ সবসময় ছিল, আছে ও ভবিষ্যতে থাকবে। আমাদের যে কোনো সংগ্রাম, আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাধারণ জনতা যেভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীকে ভালোবেসেছেন, আশা করি সামনের দিনগুলোতেও আপনারা আমাদেরকে সেইভাবে ভালোবাসবেন ও সাথে থাকবেন এবং আমাদের আপসহীন সংগ্রামে সবসময় সমর্থন দিবেন। আজকে আমরা দ্বিধাহীনভাবে বলতে চাই, আপনারা চোখে চোখ রেখে কথা বলতে শিখুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে সে সমস্ত অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। আমি জুলাই অভ্যুত্থান বিশেষ ছেলে যেহেতু রয়েছে, আহত ভাই বোনদেরকে নিয়ে কাজ করছি, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সমর্থন দিন, পাশাপাশি সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের পাশে সবসময় সমর্থন দিয়ে যাবেন। ধন্যবাদ। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, এই কোন আপোষ হবে? সংগ্রাম কি চলবে? এই সংগ্রাম চলবে। ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা কারো সাথে আপোষ করব না। এই আপোষহীন মন মানসিকতা নিয়েই এই জুলাই অভ্যুত্থানের এই ফেরিওয়ালারা বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাবে। এখন আমি বক্তব্য দিতে আহ্বান করব চট্টগ্রামের আইআইইউসি ইউনিভার্সিটির শাহনওয়াজ ভাইকে। তারা সেই চট্টগ্রাম থেকে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। সবাই করো হাততালি দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চট্টগ্রামের আইআইসি থেকে আসছি। 15 জুলাই যখন চট্টগ্রামের আন্দোলন প্রায় নুয়ে পড়ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, তখন চট্টগ্রামের আন্দোলনকে উজ্জীবিত করেছে আইআইসি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল বিচার করা ফেসিবাদের, 2 নম্বর হচ্ছে আমাদের সংস্কার করা। কিন্তু 16 জুলাই যখন আইআইসি থেকে চট্টগ্রাম শহরের ফিরতি 3টি বাসে নুরুল আজিম, রনি এবং বাবর মহিবুল হাসান চৌধুরী নফেলের নেতৃত্বে যখন হামলা করেছিল, তখন ওই 2 আসামির এখনো পর্যন্ত ওদের সৈন্যবাহিনীর চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচারের বৈশিষ্ট্য রেখেও ওদেরকে অ্যারেস্ট করছেন না। আমি আইআইসি এবং চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে ওই 2 কোটির বিচার চাই এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমার প্রিয় সহযোদ্ধারা, বক্তব্য শুরুতেই স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের আমার শহীদ ভাইদের এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এক নতুন বাংলাদেশ পেয়েছি তাদের। আপনারা জানেন, যখন এই ফ্যাসিস্ট হাসিনা ঢাকা ইউনিভার্সিটির হলগুলোকে বন্ধ করে দিল, যখন পশ্চিম দিগন্তে আন্দোলন ডুবি ডুবি অবস্থা, ঠিক সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা কিভাবে রাস্তায় নেমে পড়েছিল এবং আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপান্তরিত করেছিল। আপনারা জানেন, এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল, মুক্ত সহ স্কুল কলেজের বাইরে কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল। আজকে সেই খুনি হাসিনার দোসররা বিচারহীনতায় তারা দিল্লিতে বসে আছে।
দিল্লির দাদাদের কোলে বসে আছে, তাদের বিচার করে কেন হচ্ছে না? আমরা তাদের বিচার চাই। আপনারা জানেন আমরা এই আন্দোলন কোনো ফেসবুক পেজ কিংবা কোনো একান্ত ব্যক্তিবর্গের ডাকে নামি নাই। আমরা নেমেছিলাম এই আন্দোলনে, আমার ভাইয়ের উপরে গুলি করা হয়েছে সেই কারণে। আজকে আমাদের আন্দোলনকে, এই বিপ্লবকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছেন তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা এখনো প্রাইভেট ইউনিভার্সিটির মানুষ, রাজপথ থেকে চাই নাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং প্রয়োজনে আবার রাজপথে নামবো। ইনকলাব জিন্দাবাদ। এখন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে প্রাইভেটের সকল শিক্ষার্থীদের, আমার সকল সহযাত্রীদের একসাথে দেখতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আচ্ছা, আমরা যে আন্দোলনটা করেছি, কেন করেছি? আমরা আন্দোলনটা করেছি দেশটাকে সুন্দরভাবে গড়তে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের মধ্যে একটি সমস্যা, সেটা হচ্ছে আমাদের একতা নেই, আমাদের একতার অভাব। আমরা যদি সবাই এক থাকতে পারি, এক হয়ে আমরা লড়াই করে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা যদি দেশ থেকে পালাতে দিতে পারি, তাহলে আমরা কেন এই বাংলাদেশকে সুন্দর করতে আবার এক হব না? আমাকে এটা বলেন, আপনারা কেন এখনো পিছিয়ে আছেন? আমি আন্দোলনের সময় দেখেছি আমাদের অনেক নারী যোদ্ধা যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, আমাদের সাথে লড়েছে, কিন্তু সেই নারীরা এখন কোথায়? আমরা কোনো নারীকে কেন দেখতে পাচ্ছি না? নারীদের সংখ্যা কেন এত কমে গেল? আমরা কি আর কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না? আমরা কি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না? আমাদের এই প্রতিবাদের ভাষা কি থেমে যাবে? আমাদের সব নারীদেরকে, সব নারী যোদ্ধাদেরকে আমরা বলবো এক হতে এবং এক হয়ে দেশটাকে সুন্দরভাবে করতে। আমরা চাই জাস্টিস। আমাদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই 24-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রপার বিচার, তারা যেটা খারাপ ফেস করেছে, যে শহীদ হয়েছে, আমরা সেগুলোর বিচার চাই। এবং এখনো পর্যন্ত যারা অসুস্থ, যারা মেডিকেলে চিকিৎসাধীন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আমরা চাই তাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা হোক এবং এই 24-এর আন্দোলন একটি স্বীকৃতি পাক। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা কেমন আছেন? আমরা কেউই ভালো নাই। কেন ভালো নাই বলেন তো? আমাদের বিপ্লবের দীর্ঘ 6 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা যেসব কারণে আমাদের নিজের জীবনের ভয় না নিয়ে রাজপথে নেমেছি, সেই বিপ্লব কি আমরা ঘটাতে পেরেছি? আমরা কিন্তু সেই বিপ্লব এখন পর্যন্ত ঘটাতে পারি নাই। তাই অতি শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো রাজনীতিতে এইভাবে সম্পৃক্ত ছিল না, কখনোই ছিল না। যখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে রাত 2টা নয় 3টা নয় ভোরের দিকে বের করে দেওয়া হয়েছে, তখন আমরা রাজপথে নেমে এসেছি। তাই আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস যে সংস্কার করেছে, এই সংস্কার আমরা কামনা করি না, আমরা এর থেকে বেশি কামনা করি। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি শীঘ্রই বিডিআর হত্যা মামলার বিচার করতে হবে। এই বাংলার মাটিতে আমাদের সহস্র যে জওয়ানদের হত্যা করা হয়েছে, সেইটার বিচার এই বাংলার মাটিতে করা হবে এবং
সর্বশেষ আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে যেতে চাই। আমরা 5 আগস্টে যে বিজয় দেখেছি, আমরা সর্বশেষ আর একটি বিজয় দেখতে চাই। সেই বিজয়টি অর্জিত হবে এই খুনি শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে কার্যকরের মাধ্যমে। ইনকিলাব জিন্দাবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেয়, আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করে রাজপথে লাশ পড়ে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যার বিচারে খুনি হাসিনার পতনের দাবিতে 18 জুলাই গোটা ঢাকা শহর ব্লকেট করে দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রেডিট দিতে আসে নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে জাতির সংকটে, জাতির প্রয়োজনে। আমরা জাতির প্রয়োজনে এই ফ্যাসিস্টকে হটিয়েছিলাম। এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট রেজিম পুনরায় যেন না ফিরে আসে, এই জন্য রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়েই 5 আগস্টের আমাদের বিজয়ের মূল লক্ষ্য ছিল। আজকে বিভিন্ন রাজনৈতিক দল দিল্লির প্রেসক্রিপশনে ঘোষণা দেয় যে নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তাদেরকে বলে দিতে চাই, দিল্লি যখন বলে নির্বাচিত সরকার দরকার, তখন আমরা বলি আমরা সঠিক পথে আছি, নির্বাচন নয়, আগে সংস্কার দরকার। দিল্লির দাসত্ব, দিল্লির প্রেসক্রিপশন এই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি কায়েম হওয়ার সুযোগ নেই। আমরা দিয়েছি, এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব, এই গভর্নমেন্টকে দিয়ে প্রেশার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছি না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা গত পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফু দিলেই সরকার উড়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফু দেন নাই কেন? কোথায় ছিলেন আপনারা 17 বছর? ফাইজলামি করতে আসছেন আপনারা। এই যে ফু দেওয়ার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছি আমরা। হাসিনা থাকলে এই ফু দেওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি কিছু কথা বলতে চাই। আমরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগি, চরম হতাশায় ভুগি। কারণ আমার ভাইদেরকে যারা গুলি করেছে তাদের বিচার হচ্ছে না। হাসিনার আমলে সেই যদি শাপলা চত্বরে দেখতে চাই, বিডিআর বিদ্রোহ দেখতে চাই, তারই ধারাবাহিকতা 24-এর এই পরপর 3টা গণহত্যা। আমরা তো এখন জুলাই রেগুলেশন বলি, কিন্তু যখন জুলাই চলে তখন এটাকে আমরা জুলাই ম্যাসাকার বলতাম। এই গণহত্যার কোনো বিচার কেন হয় নাই, কেন হচ্ছে না, এটা নিয়ে আমরা শঙ্কিত। কাদের ভাই আপনারা বিচার করতে পারতেছেন না? আপনাদের লাগাম কে টেনে ধরতেছে তা আমাদের সামনে প্রকাশ করুন। সেই লাগাম যারা টানতেছে তাদের লাগাম টানার জন্য আমরা রাজপথে সদা জাগ্রত আছি। সর্বশেষে বলতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। দিল্লির দাসত্ব করার দিন শেষ, বাংলাদেশ চলবে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র জনতার প্রেসক্রিপশন অনুযায়ী। কারণ এই ছাত্র জনতা দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশের সবসময় কল্যাণ চায়, তারাই দেশের জন্য সবচাইতে কল্যাণময়ী। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা জানেন এই দেশ নতুন একটি বাংলাদেশ পেয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। এই স্বৈরাচার হাসিনাকে পতন করেছি তাকে পুনর্বাসন করার জন্য নয়। কেউ যদি কোনো চক্রান্ত করে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার চুপ করে থাকবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার রাজপথে নামবে। বাংলাদেশে যেন আর ইতিহাসের কখনো যেন পেতিজম সৃষ্টি না হতে পারে। 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বাংলার মাটিতে আর কোনো পেতিজম সৃষ্টি আমরা করতে দিব না। এই বাংলার মাটিতে দিল্লির কোন সেকশনে দেশ চলবে না। 24-এর গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে যারা অন্যায়ভাবে গুলি করেছে, নিহত করেছে, 2000-এর অধিক আমার সহযোদ্ধাগণ নিহত হয়েছেন। এই সন্ত্রাসীদেরকে, এই আওয়ামী লীগ গুন্ডা লীগদেরকে এখনো পর্যন্ত কোনো বিচারের আওতায় আনা নাই এই সরকার। এই অন্তর্বর্তীকালীন
সরকারকে আমরা বলে দিতে চাই, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 24-এর গণঅভ্যুত্থান যেরকম ঘটিয়েছে, আবার যদি কেউ এই প্যাসিজম সিস্টেম করতে চায়, তাহলে আমরা আবার চুপ করে থাকবো না। আমরা চুপ করে থাকবো না। এই দিল্লির দাসত্ব থেকে আপনারা জানেন কি পরিমাণ এই দিল্লি আমাদের বর্ডার পর্যন্ত আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাও আমাদের হাসিনা চুপ ছিল। আমরা এখন কোনো চাচ্ছি না, আর চাইতে হবে না ইনশাল্লাহ। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে। আমি মনে করি আবার যদি তারা আবার দিল্লি আমাদের উপরে হস্তক্ষেপ করতে চায়, তাহলে আমরা আবার রাজপথে নামবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সংকটগুলো ঘনীভূত হচ্ছে, যে সংকটগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করেছিলাম। প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয়। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমরা সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি কথার জানান দিতে চাই। আগামীর বাংলাদেশের যদি কোনো সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র, একটি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো 72 সালের মুজিববাদীয় সংবিধান। আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা, সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে। সেখানে আমরা স্পষ্টত বলতে চাই, একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব। বাংলাদেশেও যে অপর রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক লড়াই, আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদাকর আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান, তাহলে 72-এর এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা, বাকশালের যে যাত্রা, বাংলাদেশের গত 53 বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত 53 বছরে খেলাধুলা করেছে, আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই, তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে, সেটা এই 24-এর যারা বাঘ এবং ভাগিনী রয়েছে, তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আয়নাঘরে গিয়েছেন, নিজেদের ভিটে মাটি বিক্রি করা হলো, রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন। সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে
গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। যেই গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন, সেই শ্রমিকদের কথা থাকতে হবে। যেই গণপরিষদের যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখ দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোগিতাবৃন্দ, আমি আমার কথা আজকে বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামরাইজ করে বলতে চাই। এক দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব, এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। রাজপথে দেখা হবে, লড়াইয়ে সংগ্রামে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।